বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেজর মেহেদী অবসরপ্রাপ্ত। আমি আপনাদের সামনে এর আগেও বিভিন্ন টক শোতে এসেছি, তবে আজকে একটু বিশেষভাবে আসলাম। আমি এই মুহূর্তে দেশে নাই, দেশের বাহিরে চলে আসছি। তার মূল কারণই হচ্ছে আমার এই টক শো। এবং এই টক শোতে আমি অনেকগুলো তথ্য উদ্ঘাটন করেছিলাম, যেগুলো আমাদের জুলাই আন্দোলনকে আন্দোলিত করবে, বা জুলাই আন্দোলন যে কারণে হয়েছিল, আমাদের দেশের মানুষের সঠিক মুক্তি, সেই মুক্তির বিষয়ে আমি যখন কথা বলেছিলাম, সেই কথাগুলো কারো কারো বিরুদ্ধে যাচ্ছে। সেজন্যই আমাকে আমার নিরাপত্তার জন্য আমাকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে। ঠিক আজকে আপনাদের সামনে আমি যখন আসতেছি, আমি বাধ্য হলাম যে এই মুক্তির আন্দোলন চালিয়ে যেতে। আমি একজন আন্দোলনকারী না, আমি কোনো রাজনীতিবিদ না, আমি একজন সাধারণ বাংলাদেশি মানুষ, যে সেনাবাহিনীতে জয়েন করেছিলাম একজন জাস্ট একটা সরকারের সেবক হিসেবে কাজ করব। কিন্তু আমি মনে হয় সেই সেবা করতে করতেই একটা সময় এদের শত্রু হয়ে তৈরি হলাম। কেন শত্রু তৈরি হলাম সেটার জন্যই আমি একটা চ্যানেল খুললাম, সেটার নাম হচ্ছে পচা শামুক। কেন পচা শামুক? বাংলা শব্দের অর্থ আপনারা সবাই জানেন। পচা শামুক মানেই হচ্ছে যে অন্যায় করবে, যে আমাদের সাধারণ মানুষের প্রতি কোনো রকমের অবিচার করবে, তারা আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তাদের নাম এবং তাদের সকল অন্যায়কে প্রকাশ করব এবং তারা বিচারের সম্মুখীন হবে। এটাই আমার উদ্যোগ। সেই উদ্যোগেরই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের সামনে, তবে আজকে বোধহয় একটু আর্লি হয়ে গেছে, আমি আর একটু প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে আসতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে আমাদের দেশে একটা প্রচলিত সিস্টেম আছে, সেটা হচ্ছে মানুষজনকে বোকা বানানো। আমরা খুব দ্রুত বোকা হয়ে যাই। কেন বোকা হয়ে যাই? কারণ আমাদের ভরসার জায়গাগুলো খুব তাড়াতাড়ি কোনো ব্যক্তি বা কোনো স্বার্থ সংশ্লিষ্ট কিছু দল বা কোনো স্বার্থ সংশ্লিষ্ট কিছু লোক তাদেরকে বাই করে আমাদেরকে ভোট দেয়, কিছু লোককে নির্বাচন করায় এবং তাদের মাধ্যমে আমাদের দেশের অন্যায়গুলোকে তারা প্রতিষ্ঠিত করে। বিনিময়ে কি হয়? তারা ব্যক্তিগতভাবে কিছু লাভবান হয় এবং মাঝখান থেকে যেটা হয় সেটা হচ্ছে আমাদের দেশের সার্বভৌমত্ব হারায়। আমি একজন সেনাবাহিনীর প্রাক্তন অফিসার হিসাবে এই সার্বভৌমত্বর জন্য লড়ে যাচ্ছি। আমি সার্বভৌমত্বর জন্য আবারও লড়তে আপনাদের সামনে আসছি। আজকের এই বিষয়টার আসার মূল কারণটা হচ্ছে, আমি আজকে সকালবেলায় একটা টক শোতে দেখলাম যে আমাদের যারা এখন বর্তমানে আন্দোলনকে অনেক উঁচু একটা পর্যায়ে নিয়ে গেছিলেন, যারা আমাদেরকে বিভিন্ন দেশ থেকে ভয়েস দিয়ে যারা আমাদেরকে জাগ্রত করতে পেরেছিলেন, তাদের মধ্যে আছেন পিনাকি দা, আছেন হচ্ছে ইলিয়াস ভাই, আছেন হচ্ছে কনক সরওয়াল ভাই। তারা একটা সংবাদ প্রদর্শন করেছেন যে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের সেনাবাহিনী প্রধানকে, যে উনি 5 জন অফিসারকে সেনা হেফাজতে নিয়েছেন। আমি এটার জোর প্রতিবাদ জানালাম। কেন? একদম পরিষ্কার। আপনি একটা পুকুরে যখন জাল ফেলেন, সেই জালে যখন মাছ ওঠে, আপনার যদি মাছ ধরার ইচ্ছা থাকে, একটা বড় রুই মাছ ধরবেন, আপনি কিন্তু ওই পুকুরের ছোট রুই মাছগুলোকে আপনি ছেড়ে দিবেন, কারণ ওরাই আস্তে আস্তে পরে বড় হবে এবং পুকুরে তাদেরকে আপনি চাষ করবেন। কিন্তু আমাদের এখানে কি করা হচ্ছে? ছোট কিছু অফিসারকে ধরে বড় অফিসারদেরকে বাঁচানোর একটা প্রচেষ্টা তৈরি করা হচ্ছে। যেই সময়টা এখন এই মুহূর্তে আন্দোলন চলতেছিল, যে এই 5 তারিখের আগস্টে যারা আমাদের দেশে এই আন্দোলন করে পালায় গেল, তাদেরকে পালাতে কে সাহায্য করেছিল? তাদেরকেও তো বন্দি করা যেত। সেই বন্দি না করে তাদেরকে ইন্ডিয়াতে হেফাজতে পাঠায় দেওয়া হলো। সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেউ নেয়নি আজ পর্যন্ত। আবার দেখেন 8ই আগস্টে যখন আমাদের ইউনূস সাহেব ক্ষমতা গ্রহণ করতেছেন, ওনার ক্ষমতা গ্রহণের সাথে ওনার অপদেষ্টা মণ্ডলীর নাম তালিকা যে সিন্ডিকেট তৈরি করে দিল, সেই সিন্ডিকেটের তৈরি করা উপদেষ্টাগুলো আজকে এখনও পর্যন্ত আমাদেরকে পরিচালনা করছে এবং তারা বলতেছে যে তারা আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন দেবে আগামী বছর ফেব্রুয়ারিতে। আপনি কিভাবে এটা বিশ্বাস করেন? আমি বিশ্বাস করতে পারছি না। কারণ কি বিশ্বাস করতে পারছি না? তারা আবার একটা ছলচাতুরি করে একটা দলকে নিয়ে আসবেন বা একটা সংগঠন নিয়ে আসবেন যারা তাদেরই দাবিদারি করবে। আমরা কি এইটাই হওয়ার জন্য এত কষ্ট করেছি? এটার জন্য আমরা আন্দোলন করছি? এটার জন্যই আমরা জীবন দিচ্ছি? আমরা কি আবার সেই বোকা হব? আমি সেই বোকা হওয়ার জায়গা থেকে আপনাদেরকে জাগ্রত থাকতে বলতেছি। আপনারা এই কয়েকজন অফিসারের আন্দোলনের মানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা সরাসরি করেছিল, এই আন্দোলনে আপনারা যেন এই আনন্দে যেন আপনারা হারায় না যান। আপনাদের মূল জায়গাটায় আপনাদের থাকতে হবে। সেটা হচ্ছে আমাদের এই জায়গাগুলো কোথা থেকে শুরু হয়েছিল? সেই শুরুটা হয়েছিল হচ্ছে বিডিআর হত্যা দিয়ে। তো বিডিআর হত্যার বিচার এখনও হয় নাই। বিডিআর হত্যাতে যিনি একজন প্রধান ব্যক্তি ছিলেন, যে
আমাদের মানে বাহিনীর প্রধান হিসেবে তিনি বিচারের জন্য ওই সময় মনোনীত হয়েছিলেন, সেই ব্যক্তি এখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। তো ওনাকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা রেখে বিডিআরের একটা সুষ্ঠু বিচার পাবো, সেটাই আমরা আশা করতে পারি না। সেখানে আপনি কোথায় আছেন যে এই 5 জন অফিসারকে গ্রেপ্তারের মাধ্যমে আমাদের দেশের সকল বিচার সম্পন্ন হয়ে যাবে? আমি একদম জোর প্রতিবাদ জানাচ্ছি যারা এগুলোকে আমাদের প্রচার করতেছেন যে খুব ভালো কাজ করেছেন ওয়াকার সাহেব। আমি একদমই এর বিপক্ষে। এমন কোনো কাজ করে নাই, বরঞ্চ উনি পপুলার হতে চাচ্ছেন যে এই 5 জনকে বলি দিয়ে ওনারা যে সকল অফিসারের নামে অলরেডি গুম কমিশন থেকে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল তাদের কোনো লোককে উনি ধরায় দিতে পেরেছেন? উনি পারেন নাই। কিন্তু এই যে অফিসারগুলো জুনিয়র তাদেরকে ধরায় দিয়ে উনি কি বাহবা নিতে চাচ্ছেন? এটা তো হচ্ছে ওই যে এক ধরনের বলির পাঠা দিয়ে তার ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো করে মাছ ঢাকতে যাচ্ছেন। আমি এটার জোর প্রতিবাদ জানাই। আপনারা প্রত্যেকে তার নিজস্ব জায়গা থেকে আপনারা এই প্রতিবাদ তুলবেন। এদেরকেই শুধু গ্রেপ্তার করা না, যে সকল সিনিয়র অফিসারকে জাস্ট গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাদেরকে অ্যাটাচ করা হলো, যাদেরকে অ্যাম্বাসেডার করে পার করে দেওয়া হচ্ছে, সেই সকল অফিসারের ব্যাপারে কি আপনারা কথা বলেছেন? যে সকল অফিসারকে এর মধ্যেও অত্যাচার করা হয়েছে, হাসান নাসির স্যারের মতো একজন ব্যক্তি যিনি আন্দোলনের জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন, তাদেরকে পিএনজি করা হয়েছে, কই সেগুলো কি তারা মাফ করেছেন? কই সেগুলো তো এরকম কোনো কাজ করে তারা ভালো কিছু করা দেখায় নাই। আমাদের যে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের দেশে এই যে সিস্টেমটা, এটাকে বন্ধ করতে হবে। দুর্নীতিগ্রস্ত শব্দটা হচ্ছে, আমি যেটার বিরুদ্ধে সবসময় লড়ে আসছি সেটা হচ্ছে দুর্নীতি। যে সকল ব্যক্তি দুর্নীতি করছে তাদেরকে আগে আপনারা শায়েস্তা করবেন। একটা উদ্যোগ নেওয়া হয়েছিল গত বছরে, উদ্যোগটা ছিল যে সকল সরকারি অফিসারের তাদের সম্পত্তির আমলনামা প্রকাশ করা হবে। কই আজ পর্যন্ত কি এটা প্রকাশ করতে পেরেছেন? পারেন নাই। তার মানে হচ্ছে আপনি 100 জনের দুর্নীতিকে রেখে দিয়ে 4-5 জনকে যারা ছোটোখাটো একটা মাছ তাদেরকে ধরে আপনি বাহবা নেবেন, আমি এটার পক্ষে না। আমি এটার জোর প্রতিবাদ জানালাম। আপনারা সকল এরকম দুর্নীতিগ্রস্ত যত লোক আছে, ইভেন দুদকের যারা এখন কর্মকর্তা আছেন, তারা যে দুর্নীতি করছে না সেটা আপনি কীভাবে আমাকে নিশ্চিত করতে পারবেন? তাদের সম্পত্তির লিস্ট কি আপনার প্রকাশ পেয়েছে? তাদেরকে কি আপনারা জবাবদিহিতার মধ্যে আনতে পারছেন? কোনো কিছুতে আনতে পারেন নাই। শুধু ছোট একটা ইলেকশনকে মেকানিজম করে যদি আমরা এইভাবে আগাতে থাকি, তাহলে আমাদের যে মূল লক্ষ্য ছিল একটা স্বাধীন সার্বভৌম দেশ তৈরি করা, সেখান থেকে আমরা ব্যাহত হয়ে আমরা অন্যদিকে ডাইভার্টেড হব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা মূল নীতিগুলোতে অটুট থাকেন, মূল নীতির থেকে সরবেন না। মূল নীতির থেকে সরে গেলে আপনাদেরকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়া হবে। এই সিন্ডিকেটগুলোই হচ্ছে সর্বসময় তারা রাঘব বল, তারা নিজেরা বেনিফিটেড হয়, পিছন থেকে খেলে এবং সিন্ডিকেট হয়ে এইরকম অথর্ব অযোগ্য অপরাধী উপদেষ্টা তৈরি করে এবং সেই উপদেষ্টার মাধ্যমে পরিচালনা করে আবার একটা দলকে তৈরি করে নিয়ে আসে, যেটা 111-এর গভর্নমেন্টে আমরা দেখে ফেলেছি। 111-এর গভর্নমেন্টের কি দুর্নীতি নিয়ে কথা হয় নাই? সেই সময় কি মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি পরবর্তীতে কি জাতীয় পার্টি থেকে এমপি দাঁড়ান নাই? তার মানে কি তারা কি একদম ধোয়া তুলসী পাতা ছিলেন? মইনু আহমেদ, উনি কি বিডিআর হত্যার জন্য দায়ী হন না? তাহলে কি উনি ধোয়া তুলসী পাতা ছিলেন? উনি কখনো ধোয়া তুলসী পাতা কেউ ছিলেন না। তাহলে আমরা এখন এই সব লোকগুলোকে ওয়াকার সাহেবের গুণগান গিয়ে কেন ধোয়া তুলসী পাতা বানাতে চাচ্ছি তাকে? এই বিষয়ে আপনারা সকলভাবে সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমার এই নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যেখানে দুর্নীতি দেখবেন, যেখানে চাঁদাবাজি দেখবেন, ইনপুট করবেন। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রকাশ করব এবং সেই লোকগুলোকে আপনারা প্রতিহত করবেন। আপনারা জনগণ জেগে ওঠেন। কোনো দল লাগবে না, কোনো বাহিনী লাগবে না, আপনারাই পারবেন। ধন্যবাদ সবাইকে।